Hello, dear aspirants. Welcome to Let's Crack It. In today's class, we are going to talk about transformation of sentences. আমরা সবাই জানি ত্রিপুরা টেট পেপার 1 অ্যান্ড পেপার 2 এই দুটোর জন্যই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামারের মধ্যে দুর্দান্ত একটা টপিক, যার থেকে প্রত্যেকবার প্রশ্ন আসে। সো আমাদের আজকের যে ক্লাসটা রয়েছে সেটা বেঙ্গলি অ্যান্ড ইংলিশ এই দুটো মাধ্যমেই হবে, এবং পিডিএফটা সেইভাবেই তৈরি করা হয়েছে এবং তৈরি করা হয়েছে ত্রিপুরা টেট বা টিআরপিটির বর্তমান সিলেবাস প্যাটার্ন অ্যান্ড কোশ্চেন প্যাটার্নের উপর, লেটেস্ট কোশ্চেন প্যাটার্ন অ্যান্ড সিলেবাস প্যাটার্নের উপর ভিত্তি করে, এবং সারা ভারতবর্ষে যেভাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের উপর ভিত্তি করে প্রশ্ন আসে সেইভাবেই কিন্তু আমাদের পিডিএফটা তৈরি করা। সো সংশয়ের কোনো বিষয় নেই, কারণ প্রত্যেকবার এই টপিক থেকে প্রশ্ন আসে, এবং তোমরা যদি সেটা ভালো করে দেখো ক্লাসটা, তো তোমরা অনেক কিছু আজকের ক্লাস থেকে শিখতে পারবে। সো আর কোনো দেরি না করে এখনই আমরা শুরু করছি। ফার্স্ট অফ অল উইল টক অ্যাবাউট ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেস, কারণ বেসিকটা না জানলে আমাদের এই যে টপিকটা রয়েছে সেটা সম্পর্কে আমাদের ক্লারিফিকেশন আসবে না। সো ইংলিশ সেন্টেন্সেস আর ক্লাসিফাইড ইন টু ইন্ডিপেন্ডেন্ট ওয়েজ। ইংলিশ সেন্টেন্সেসগুলিকে দুটো পদ্ধতিতে বলতে পারো, আমরা সেটাকে ক্লাসিফাই করতে পারি। ক্লাসিফাই মানে হচ্ছে সেটাকে ডিভাইড করা, সেটাকে বিভক্ত করা বা শ্রেণীবদ্ধ করা। এবার ইংলিশ সেন্টেন্সকে কিভাবে আমরা করি সেটা একটু দেখি। প্রথমত হচ্ছে বাই স্ট্রাকচার, মানে গঠন অনুসারে আমরা সেন্টেন্সেসগুলিকে শ্রেণীবদ্ধ করতে পারি, বা বাই ফাংশন অর মিনিং, বা অর্থ বা উদ্দেশ্য অনুসারে তাদেরকে শ্রেণীবদ্ধ করা যায়। সো টেটের যে প্রশ্নগুলি আসে সে দুটো পার্ট থেকে আসে। অনেকেই শুধু ভাবে সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্সই পড়বো, অন্য কিছু পড়বো না, বাট এটা না। সো প্রথমত আমরা দেখি ক্লাসিফিকেশন বাই স্ট্রাকচার। আচ্ছা, তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, এখনো যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক বাটনে ক্লিক করো, কারণ তোমাদের সাপোর্ট খুব ইম্পর্টেন্ট। সো ক্লাসিফিকেশন বাই স্ট্রাকচার, গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ। সো সিম্পল সেন্টেন্স, প্রথম হচ্ছে সিম্পল, তারপর হচ্ছে কম্পাউন্ড, তারপর হচ্ছে কমপ্লেক্স। এবার সেগুলিকে আমরা একটু বোঝার চেষ্টা করি, খুব ইজিলি আমরা বুঝে যাব। সো একটা সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য বলতে আমরা কি বুঝি? A simple sentence has only one subject and one finite verb. That means it contains a single independent clause or a principal clause and no subordinate clause. It may have phrases but not another clause. প্রথমত আমাদের বুঝতে হবে যে বারবার যে আমরা বলছি যে ক্লজ, সাবঅর্ডিনেট, প্রিন্সিপাল, এটার মানে কি। তো একটা সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র থাকে একটি সাবজেক্ট এবং তার সঙ্গে থাকবে একটি ফাইনাইট ভার্ব। এবার সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব বলতে কি বুঝি আমরা, সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি, কারণ অনেকে আমরা জানি না। ফাইনাইট আরেকটা ভার্ব আছে এর সম্পর্কিত, আর সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, কি ডিফারেন্স আছে নন ফাইনাইট আর ফাইনাইটের মধ্যে? আমি একদম ইজি ভাষায় তোমাদের সামনে সেটাকে এক্সপ্লেন করব। ফাইনাইট আর নন ফাইনাইটের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ফাইনাইট ভার্বের সম্পর্ক থাকে ডিরেক্টলি সাবজেক্টের সঙ্গে, ঠিক আছে, আর নন ফাইনাইট ডিরেক্টলি সাবজেক্টের সঙ্গে সম্পর্ক রাখে না। ফাইনাইট ভার্ব যেগুলি থাকে সেগুলি সেন্টেন্সের সাবজেক্টের সঙ্গে থাকে, এবং সেন্টেন্সের মধ্যে উপস্থিত যে সাবজেক্টটা রয়েছে তার নাম্বার অ্যান্ড পার্সন অনুযায়ী সেই ভার্বটা পরিবর্তিত হয়। যেমন আমি বললাম আই গো, ঠিক আছে, আই গো, তো এখানে গো হয়েছে, কিন্তু যখন আমরা শি বলবো তখন আমরা বলে দিতে হবে শি গোজ। এই যে কথাটা, ভার্বটা কিন্তু চেঞ্জ হয়েছে, তার রূপটাকে পরিবর্তন করেছে। তো সে কার অনুযায়ী পরিবর্তন করছে? তার সাবজেক্ট অনুযায়ী। তো এই কারণে এই ভার্বগুলিকে বলা হয় ফাইনাইট ভার্ব। কিন্তু এর সঙ্গে যদি আমরা অ্যাড করি আই গো টু প্লে, ঠিক আছে, আমি খেলতে যাই, সি গোজ টু প্লে, দুটো ক্ষেত্রে আমরা দেখলাম টু প্লে যেটা আছে সেটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তো এটাকে বলা হবে নন ফাইনাইট। এবার নন ফাইনাইটের মধ্যে আবার ক্যাটাগরিজ আছে, যেমন পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ, এগুলি আছে। যেমন টু প্লাস ভার্বের বেস ফর্ম হলে সেটাকে ইনফিনিটিভ বলা হয়, এখানে টু প্লে হচ্ছে ইনফিনিটিভ। এটা গেল একটা। দ্বিতীয় কথা হচ্ছে এবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে আমরা কথা বলি, ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা প্রিন্সিপাল ক্লজও বলতে পারি, অ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা সাবঅর্ডিনেট ক্লজও বলতে পারি। দুটোর মধ্যেই কি থাকবে? সাবজেক্ট ভার্বের একটা কম্বিনেশন থাকবে। বাট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন হবে সে সেন্টেন্সে একা দাঁড়াতে পারবে, বা বলতে পারো সে নিজে একটা সেন্টেন্স। কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে একটা সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকা সত্ত্বেও সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভরশীল হয়, সেটা আমরা পরবর্তী সময় বুঝবো। তো ইট মে হ্যাভ ফ্রেজেস। এবার সিম্পল সেন্টেন্সের মধ্যে কি থাকে? একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, দ্যাটস ট্রু। আর এছাড়া কি থাকতে পারে?
বলো তোমরা এছাড়া কি থাকবে একটা সিম্পল সেন্টেন্সে? এছাড়া আমরা অন্য কিছু আশা করি না, কারণ এর মধ্যে শুধুমাত্র একটা সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না, মানে কোনো ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে না। ডিপেন্ডেন্ট মানেই তোমরা বোঝো নির্ভরশীল। আর সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্বের পর কিছু ফ্রেজেস থাকতে পারে, বাট কোনো ক্লজ থাকবে না। সেটা একদম মানে পাকাপোক্তভাবে তোমাদেরকে বলে দিলাম। এক্সাম্পল কি, দ্য বয় ইজ রিডিং এ বুক। এখানে দ্য বয় ইজ এ সাবজেক্ট বা ইজ দ্য সাবজেক্ট অফ দি সেন্টেন্স, ইজ হচ্ছে তার ভার্ব। এবার রিডিং এ বুক সেটা হচ্ছে ভার্বের পরবর্তী অংশ, সেটাকে আমরা অবজেক্ট হিসেবেও বলতে পারি। সো অবজেক্ট আবার ক্যাটাগরিজ করা যায়, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে, ভার্বকে যদি তোমরা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করো তখন যেটা উত্তর পাবে সেটা হবে ডিরেক্ট অবজেক্ট। এবং আমরা যদি হোম দিয়ে প্রশ্ন করি তখন আমরা যে উত্তরটা পাই সেটাকে বলে ইনডিরেক্ট অবজেক্ট। ভেরি ভেরি ইজি, কারণ এইগুলি হচ্ছে বেসিক্স। ইংলিশের আমরা অনেকে বেসিক্স বুঝি না, আমরা অনেক কিছু পড়ি, কারণ এই যে ব্যাপারটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আমরা অনেকে বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? এই কারণে আমাদের বেসিক্স ক্লিয়ার না। আর বেসিক্স আসে এই সমস্ত কিছু বুঝলেই, এছাড়া কিছুই না, এখানে বিশাল কিছু কিন্তু নেই। সো আমি তোমাদের সামনে এবার প্রশ্ন রাখছি যে দ্য বয় যদি আমরা বলি সাবজেক্ট, সে যদি হয়, ইজটা যদি হয় একটা ভার্ব, এবার ভার্বের পর আমরা ভার্বকে প্রশ্ন করলাম সে কি করছে। ঠিক আছে, দ্য বয় ইজ ভার্বকে আমরা প্রশ্ন করলাম যে সে কি করছে, সেটা তোমরা আমাকে বলবে সেখানে এই যে সেন্টেন্সটা রয়েছে সেখানে ডিরেক্ট অবজেক্ট আছে কিনা, ইনডিরেক্ট অবজেক্ট আছে কিনা, সেটা তোমরা আমাকে বলবে। সো বাংলায় বললে ছেলেটি একটি বই পড়ছে, একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে সিম্পল বা সরল বাক্যে। সমাপিকা ক্রিয়া বলতে ফাইনাইট ভার্ব, এটার মধ্যে আর অন্য কিছু থাকে না। এবার কম্পাউন্ড সেন্টেন্সে আসি আমরা। কম্পাউন্ড সেন্টেন্স মানে কি? যৌগিক বাক্য। A compound sentence has two or more independent clauses of equal rank. কম্পাউন্ড সেন্টেন্সে দুই বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, জয়েন্ট বাই এ কোঅর্ডিনেটিং কনজাংশন। এবার কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে যে কনজাংশনগুলি ইউজ হয় তাদেরকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। এটাকে আমরা শর্টে ফ্যান বয়েস, ঠিক আছে, FNBOYS, ফ্যান বয়েস দ্বারা এটা একটা অ্যাক্রোনিম মনে করতে পারো। এখানে যতগুলি তোমার কনজাংশন আছে সবগুলি কিন্তু এই ফ্যান বয়েজের মধ্যে পড়ে যাবে, FANBOYS, ঠিক আছে। তো সেইভাবে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনগুলিকে আমরা চিনতে পারি। ইচ ক্লজ ক্যান স্ট্যান্ড অ্যালোন এজ এ সেন্টেন্স, মানে কি, যখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা বলেই দিলাম যে দুই বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস থাকতে পারে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কথার অর্থই হচ্ছে এই যে সেন্টেন্সগুলি থাকবে এগুলি কিন্তু আলাদাভাবে সেন্টেন্সে ইউজ করা যেতে পারে। তারা একে অপরের উপর নির্ভরশীল নয়, তাদেরকে ইউজ করা হয়েছে বোঝানোর ক্ষেত্রে। যেমন আমরা এক্সাম্পল নেই, হি ওয়ার্কড হার্ড অ্যান্ড হি পাসড দ্য এক্সামিনেশন। সো হি ওয়ার্কড হার্ড হচ্ছে একটা ক্লজ, অ্যান্ড হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন, হি পাসড দ্য এক্সামিনেশন। এবার হি পাসড দ্য এক্সামিনেশন সেটা কিন্তু আবার সেপারেট একটা সেন্টেন্সও হতে পারে। এবার এটা ভালো কথা যে এই সেন্টেন্সেরই একটা পার্ট। তো এখানে দুটো ক্লজ কি ইউজ করা হয়েছে এবং একটা কোঅর্ডিনেটিং কনজাংশনের সাথে তাদেরকে যুক্ত করা হয়েছে। এবার আসি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে। আচ্ছা, এগুলি কিন্তু ইংলিশ গ্রামারের দুর্দান্ত টপিক, কারণ এগুলি আমরা সচরাচর বই পড়লে কি হবে, বই কিন্তু আমাদের সঙ্গে কথা বলে না। তো আমাদের যে সংশয়গুলি সেগুলি ঝট করে ক্লিয়ার হয় না, সেই কারণে আমরা অনেকে বই পড়া থেকে দূরে থাকি, একটু আমরা টিচার্সদের ফলো করি। তো এবার তোমরা বলবে যে কমপ্লেক্স সেন্টেন্স শেষ হওয়ার পর যে তোমাদের সেটা ক্লিয়ার হলো কিনা, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। যদি ক্লিয়ার হয় তোমরা পজ করে ভিডিওটাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখবে ক্লিয়ার। যে ক্লিয়ার বললে ক্লিয়ার লিখে তোমরা এটা লিখতে পারো যে স্ট্রাকচার ক্লিয়ার, স্ট্রাকচার বা স্ট্রাকচার ক্লিয়ার। তাহলে আমি বুঝে যাবো যে স্ট্রাকচার ওয়াইজ যে ক্লাসিফিকেশন হয়েছে তার মধ্যে যে তিনটে ক্যাটাগরি আছে, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, সেগুলি তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার কমপ্লেক্সটাকে আমরা বুঝি। এ কমপ্লেক্স সেন্টেন্স হ্যাজ ওয়ান ইন্ডিপেন্ডেন্ট, মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে তার মধ্যে, অ্যান্ড ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট, যেটাকে সাবঅর্ডিনেট ক্লজও বলতে পারো বা ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারো। তো কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে আর এক বা একাধিক ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজেস থাকবে। এবার এই যে ক্লজগুলি আছে তাদেরকে যে জয়েন করা হয়েছে কনজাংশনের মাধ্যমে তাদেরকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন বা রিলেটিভ প্রোনাউনও থাকতে পারে। এবার কি কি থাকতে পারে, যেমন দ্যাট, বিকজ, অলদো, ইফ, ওয়েন, হু, হুইচ, এটসেট্রা। দ্য সাবঅর্ডিনেট ক্লজ ক্যান নট স্ট্যান্ড অ্যালোন। এগুলি যে মানে ক্লজ কিন্তু
প্রথমত হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজও কিন্তু ক্লজ, তা সত্ত্বেও সাবঅর্ডিনেট যে ক্লজগুলি থাকে সেগুলো কিন্তু একা দাঁড়াতে পারে না, মানে তুমি এগুলির সাহায্যে ঝট করে অন্য কোনো সেন্টেন্স ফ্রেম করতে পারবে না, যদিও তাদের মধ্যে একটা সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকে। সো এই কারণে তাদেরকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয় বা জটিল বা মিশ্র বাক্য বলা হয়। যেমন হি পাসড দ্য এক্সামিনেশন বিকজ হি ওয়ার্কড হার্ড। ঠিক আছে, এবার বিকজ থেকে শুরু করে পরবর্তী যে অংশটা, এই যে পার্টটা, সেটাকে তুমি বলতে পারো সাবঅর্ডিনেট ক্লজ। এবার সাবঅর্ডিনেট ক্লজকে তুমি বিকজ হি ওয়ার্কড হার্ড এরকম বললে তুমি সেটাকে ইন্ডিপেন্ডেন্টলি ইউজ করতে পারবে না। বাট হি পাসড দ্য এক্সামিনেশন, হি পাসড দ্য এক্সামিনেশন, এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু আরেক রকম। তো এই কারণে বলা হচ্ছে একটি প্রধান এবং একটি অধীন খণ্ডবাক্য। সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল কারণ সে কঠোর পরিশ্রম করেছিল। আমরা যদি বলি যে কারণ সে কঠোর পরিশ্রম করেছিল, তাহলে তোমার মনে প্রশ্ন জাগবে যে সে কি করেছিল পরিশ্রম করে, বা কেনই বা পরিশ্রম করেছিল। তো সেই কারণে বলা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। এবার কম্পাউন্ড কমপ্লেক্স সম্পর্কে একটু জানি, এটা জানার উদ্দেশ্যে আমাদের, কারণ আমাদের জানতে হবে contains at least two independent clauses and at least one dependent clauses. এবার দেখো এটা একটু আলাদা, এখানে সংখ্যাটা বেড়ে যাচ্ছে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকছে এবং একটা অন্তত পক্ষে ডিপেন্ডেন্ট ক্লজ থাকছে। তো তখন আমরা তাকে বলবো কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। হি ওয়ার্কড হার্ড, প্রথম পার্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অ্যান্ড হি পাসড দ্য এক্সামিনেশন আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, তাই বলা হচ্ছে টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস। বিকজ হি ওয়াজ ডিটারমাইন্ড, কারণ সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল, ছিল বলে তো সে সেরকম ভালো রেজাল্ট করতে পেরেছে, এক্সামটা পাস করতে পেরেছে। সো এই যে পার্টটা, সেটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অ্যান্ড কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এক্ষুনি তোমরা কমেন্ট বক্সে লিখো ক্লিয়ার, কারণ তোমাদের কমেন্ট খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, তোমাদের কমেন্ট খুব খুব ইম্পর্টেন্ট। কারণ তোমরা যারা এক্সামের জন্য প্রিপারেশন করছো, তোমরা যখন কোনো একটা ক্লাস করো, সেই ক্লাসে যখন তোমরা মনোনিবেশ করো এবং তোমরা বুঝতে পারো, তখন আমাদের খুব ভালো লাগে। কারণ স্টুডেন্টসরা আগেও অনেক কিছু শিখেছে, এখনো অনেক কিছু শিখবে, এবং এখন আমরা অনেক অ্যাডভান্স। তো সে অ্যাডভান্স হওয়ার কারণে এখন তোমাদের আর কোনো সংশয় থাকবেই না। আগে যদি বিন্দু মাত্র সংশয় থাকতো, এখন সেটাও থাকবে না, কারণ কন্টেন্টের কোয়ালিটি এখন দ্য বেস্ট। এবার ক্লাসিফিকেশন বাই মিনিং বা ফাংশনের উপর ভিত্তি করে অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ। এবার অর্থের অনুসারে বাক্যকে 5 ভাগে ভাগ করা হয়েছে: অ্যাসার্টিভ বা ডেক্লারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পেরেটিভ, এক্সক্লেমেটরি অ্যান্ড অপটেটিভ। এবার এগুলি জাস্ট আমি ব্রিফ করছি তোমাদেরকে। অ্যাসার্টিভ বা ডেক্লারেটিভ কি? স্টেটস এ ফ্যাক্ট অর অপিনিয়ন অ্যান্ড এন্ডস উইথ এ ফুল স্টপ। বলছে এটা চিনা খুব সোজা। ইন্টারোগেটিভ হচ্ছে কোশ্চেন মার্ক, তোমার এক্সক্লেমেটরি সিম্বল তো আছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে, এ দুটো তো ইজিলি চিনা যায়। আর এই যে অপটেটিভ সেন্টেন্সটা, সেটা সাধারণত মে দিয়ে শুরু হয় এবং সে এখানে মনের কোনো ইচ্ছা প্রকাশ করা হয়। সো এগুলিকে চেনা খুব সোজা। এবং বাকি যে পার্টটা রয়েছে ইম্পারেটিভকেও চেনা সোজা, কারণ এখানে অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট এটা বোঝানো হয়। তো আমরা এখন একটু বোঝার চেষ্টা করি যে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে স্টেটস এ ফ্যাক্ট অর অপিনিয়ন, মানে কোনো একটা তথ্য বা কারোর মতামত সেটা আমাদের সামনে তুলে ধরে, এবং সেটা সবসময় ফুল স্টপের মাধ্যমেই শেষ হয়। যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, একদম ইজি বা বলতে পারে একদম সোজা একটা বাক্য। তো এখানে কি হয়, একটা তথ্য বা মতামত জানানো হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়, আস্কস এ কোশ্চেন, প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেমন ইজ হি অ্যান অনেস্ট ম্যান, এন্ডস উইথ আ কোশ্চেন মার্ক। ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়, গিভস অ্যান অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস। যেমন সাবজেক্ট ইউ থাকে এবং কোনো কোনো সময় সেটা হিডেন থাকে। সাবজেক্ট ইউ ইজ ইউজুয়ালি হিডেন, মানে যেমন তোমাকে কেউ বললো বি অনেস্ট, তো এটা তোমাকে বলা হয়েছে। কেউ ধরো একজন টিচার তোমাকে বলছে বি অনেস্ট, অলওয়েজ বি অনেস্ট, এটা কাকে বলছে, তোমাকে বলছে, কিন্তু এখানে কিন্তু সাবজেক্ট হিডেন আছে। প্লিজ সিট ডাউন, ইউ মে, সরি ইউ মে না, যদি আমরা জিজ্ঞেস করি প্লিজ স্ট্যান্ড আপ, কেউ যদি বলে প্লিজ, ঠিক আছে, প্লিজ স্ট্যান্ড আপ, প্লিজ স্ট্যান্ড আপ বলে দিল। তো এখানে কিন্তু যে আমাদের সাবজেক্টটা কাকে বলা হচ্ছে সেটা কিন্তু উল্লেখ করা নেই। সো ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডার, আদেশ দেওয়া যেতে পারে, রিকোয়েস্ট করা যেতে পারে, উপদেশ দেওয়া যেতে পারে, বা সাজেস্ট করা যেতে পারে।
এবার এক্সক্লেমেটরি সেন্টেন্স আসি আমরা, এক্সপ্রেসেস সাডেন অর স্ট্রং ফিলিং এন্ড উইথ অ্যান এক্সক্লেমেশন মার্ক। বলছে মানে মনের কোনো আকস্মিক অনুভূতি বা বিষয় প্রকাশ করা হয় এবং এটা সবসময় এক্সক্লেমেশন মার্কের সাহায্যে শেষ হয় এই জাতীয় যে বাক্যগুলি। অবজেক্টিভ সেন্টেন্সে কি হয়, আচ্ছা এক্সক্লেমেটরি এক্সাম্পল পড়ে নিই আমি, হাউ অনেস্ট হি ইজ, হাউ ব্রেভ হি ইজ, এরকম টাইপের সেন্টেন্স ইউজ করা যেতে পারে। যেমন হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তারপর হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স এক্সপ্রেসেস এ উইশ, প্রেয়ার, ব্লেসিং, এখানে কি করে ইচ্ছা, আশীর্বাদ, প্রার্থনা প্রকাশ করা হয়, যেমন মে ইউ লিভ লং। এবার ট্যাটের জন্য তোমাদের কি টিপ থাকছে, এ গিভেন সেন্টেন্সেস স্ট্রাকচার, যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এন্ড ফাংশন, এগুলি পড়বে তোমরা। এই যে অ্যাজ পার দ্য ফাংশন স্ট্রাকচারের উপর ভিত্তি করে তো আমরা 3 ভাগ বা 3টে টাইপস পেয়েছি, এবং ডিপেন্ডিং অন ফাংশন আমরা 5 প্রকার পেয়েছি, 2 সেপারেট লেভেলস। যেমন সেন্টেন্স ক্যান বি ফর এক্সাম্পল বোথ কমপ্লেক্স অ্যান্ড ইন্টারোগেটিভ অ্যাট দ্য সেম টাইম। বলছে একটা সেন্টেন্স কমপ্লেক্স হতে পারে আবার ইন্টারোগেটিভ হতে পারে। সেন্টেন্স যে শুধুমাত্র যে কমপ্লেক্সই হবে সেরকম না, কারণ কি একটা কমপ্লেক্স সেন্টেন্সের মাধ্যমে তো প্রশ্ন করা যেতে পারে, যেমন ওয়াই ডিড হি লিভ দ্য জব দ্যাট হি লাভড। ঠিক আছে, এটা এখানে কনজাংশন ইউজ করা হয়েছে এবং এখানে আরেকটা পার্ট অ্যাড করা হয়েছে। সো কমপ্লেক্স অ্যান্ড ইন্টারোগেটিভ এটা হতেই পারে, তাতে কোনো সমস্যা নেই। এবার আমরা যে পার্টটা নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে রুলস ফর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। বাক্যের যে রূপান্তর সেটার মধ্যে কি কি নিয়ম রয়েছে সেগুলি সম্পর্কে আমরা ওয়ান বাই ওয়ান কথা বলবো, এবং আমাদের বুঝতে কি হবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস কথা অর্থ হচ্ছে বাক্যের রূপান্তর। এবার রূপান্তর মানে কি, এই কথাটা যদি আমরা বলি, রূপান্তর হচ্ছে বাক্য তার চেহারা পাল্টাবে কিন্তু তার অর্থ কিন্তু কোনোদিনই বদলাবে না। যদি অর্থ বদলে দিই তাহলে আমি বা আমার উত্তর ইনকারেক্ট হয়ে যাবে, আমার চিন্তাধারা ইনকারেক্ট হয়ে যাবে। সো আমরা বাক্যকে রূপান্তর করতে পারবো কিন্তু তার অর্থ বদলাতে পারবো না। সো আমরা এখন দেখার চেষ্টা করি যে আমাদের জন্য কি কি আছে। ট্রান্সফরমেশন মিনস চেঞ্জিং দ্য ফর্ম অফ এ সেন্টেন্স। তুমি সিম্পল থেকে কমপ্লেক্সে নিতে পারবে, সিম্পল থেকে কম্পাউন্ড নিতে পারবে, বাট উইদাউট চেঞ্জিং ইটস অরিজিনাল মিনিং। তার প্রকৃত অর্থ যেটা রয়েছে সেটাকে পরিবর্তন করতে পারবে না। Below are the standard rules used in TED type objective questions with illustrative pairs. বলছে এইখানে আমাদের জন্য বেশ কিছু প্রশ্নের উপর ভিত্তি করে টেটে, ঠিক আছে, কিছু নিয়ম দেওয়া হয়েছে, সেগুলো আমরা এখন ওয়ান বাই ওয়ান পড়বো। প্রথম হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স কিভাবে করা যায়। মেথড: expand a phrase in the simple sentence into a full subordinate clause, যেমন noun clause, adjective clause, adverb clause using an appropriate connector, যেমন that, who, which, because, though, if, when, unless, etc. মানে হচ্ছে কোন একটা ফ্রেজকে, সিম্পল সেন্টেন্সে থাকা কোনো একটা ফ্রেজকে সাবঅর্ডিনেট ক্লজে বলতে পারে আমরা রূপান্তর করলাম, এবং সেটা হতে পারে নাউন ক্লজ, সেটা হতে পারে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, হ্যাঁ, কিছু কানেক্টরের সাহায্যে অ্যাপ্রোপ্রিয়েট কানেক্টর ইউজ করে। এবার কথাটা বলতে যত সোজা লাগছে, কথাটা কাজে ততটাই বলতে পারো জটিল। এবার কিভাবে করবো সেটা আমাদেরকে শিখতে হবে। রুল 1 কি বলছে? রুল 1 বলছে যে ফ্রেজকে কিভাবে আমরা নাউন ক্লজে কনভার্ট করব। ঠিক আছে, এ নাউন ফ্রেজ অর অ্যান ইনফিনিটিভ এক্সপ্রেসিং এ ফ্যাক্ট is expanded into a noun clause beginning with that. একটা নাউন ফ্রেজ বা ইনফিনিটিভকে আমরা নাউন ক্লজে কিভাবে কনভার্ট করতে পারি বা এক্সপান্ড করতে পারি সেটা আমরা দেখবো, আর দ্যাটের সাহায্যে। এবার আই নো হিজ অনেস্টি। সো আই নো পার্টটা তো হচ্ছে আমার এখানে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন রয়েছে, এবার এইখান থেকে আমরা চেঞ্জ করব। আই নো দ্যাট হি ইজ অনেস্ট, বিশেষ্য পদগুচ্ছকে দ্যাট দ্বারা আরম্ভ নাউন ক্লজে পরিণত করা হয়েছে। এবার আমার মনে রাখতে হবে আমাকে কি বলা হয়েছিল প্রথমে, কোন একটা ফ্রেজকে বা কোন একটা ইনফিনিটিভকে আমরা এক্সপ্যান্ড করবো এবং নাউন ক্লজে কনভার্ট করব, এবং তার সঙ্গে আমরা দ্যাট ইউজ করবো। দ্যাট ইজ ওয়াই আমরা এখানে কি করেছি, আই নো হিজ অনেস্টি। সো আমরা এই জায়গায় কি করেছি, দ্যাট ইউজ করেছি, এবং তারপর আমরা কি করছি, একটা সাবঅর্ডিনেট ক্লজ করে দিলাম, হি ইজ অনেস্ট। কিন্তু এটা কিন্তু পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট না। পার্ট 2 হচ্ছে, তোমরা অনেকেই ভাববে যে স্যার এই নিয়মটা তো আগে কোনোদিন পড়িনি। ব্যাপার হচ্ছে বেসিক থেকে পড়তে গেলে এরকমই, অনেক কিছু বুঝতে লাগে, অনেক কিছু জানতে লাগে, কারণ সোজা সোজা নিয়মগুলো অনেক আছে এখানে, যেগুলো তোমরা অনেকেই বইয়ে পড়েছো।
রুল নাম্বার 2 কি বলছে, পার্টিসিপল অর অ্যাডজেক্টিভ ফ্রেজকে আমরা কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজে কনভার্ট করতে পারি। A participle or adjective phrase qualifying a noun, একটা পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ ফ্রেজ যে একটা নাউনকে বর্ণনা করছে বা ব্যাখ্যা করছে ইজ এক্সপান্ডেড, সেটাকে আমরা বাড়িয়ে নিলাম এবং সেটাকে কি করলাম ইনটু এ রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ করে নিলাম। মানে সোজা কথা হচ্ছে এইখানেও আমরা পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ ফ্রেজকে অ্যাডজেক্টিভ ক্লজই কনভার্ট করছি, আগেও তো আমরা সেটাই করেছি, একটা ফ্রেজকে নাউন ক্লজে কনভার্ট করেছি ইউজিং হু উইচ দ্যাট, হু ইজ দ্যাট এর সহযোগিতায়। যেমন আই নো দ্য বয় স্ট্যান্ডিং দেয়ার, আই নো দ্য বয় স্ট্যান্ডিং দেয়ার, এবার আমরা কি করলাম আই নো দ্য বয়, তো এই পার্টটা তো আমার লাগবেই, সো এরপর আমি একটা হু লাগিয়ে দিলাম, হু ইজ স্ট্যান্ডিং দেয়ার, হু ইজ স্ট্যান্ডিং দেয়ার। এটা তোমাকে সেন্টেন্সের ভাব বুঝে ইউজ করতে হবে যে এখানে কোন টেন্স ইউজ করা হয়েছে। আই নো, নো হচ্ছে, নো থেকে আমাকে বুঝতে হবে, নো কনজুগেশন অফ ভার্ব ফর্ম যারা পড়ে আছে তারা এই জিনিসটা ধরতে পারে, নো নিউ নোন, তারপর কোনো স্পেসিফিক কোনো টেন্সের কোনো নিয়ম ইউজ করা হয়েছে কিনা, আই নো ডিরেক্টলি ইউজ করা হয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্স। সো এটাকে আমরা কি করেছি, আমরা জাস্ট এক্সটেন্ড করেছি হু ইজ স্ট্যান্ডিং দেয়ার। সো তোমাদের যদি এটার উপর ভিত্তি করে আরো অনেক নিয়মের প্রয়োজন হয় তোমরা কিন্তু আমাকে বলবে, আমি সেটা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। রুল নাম্বার 3 কি বলছে, ইনস্পাইট অফ, রুল নাম্বার 3 বলছে ইনস্পাইট অফ প্লাস নাউন বা জিরান যদি থাকে সেটাকে আমরা অ্যাডভার্ব ক্লজে কিভাবে কনভার্ট করতে পারি। সো ইনস্পাইট অফ বা ডেসপাইট অফ থাকলে প্লাস নাউন বা জিরান থাকলে ইজ এক্সপান্ডেড টু, তখন আমরা কি করবো দো বা অলদো দিয়ে তারপর একটা ক্লজ বানাবো। আমরা এক্সাম্পল সাহায্যে দেখি, ইন স্পাইট অফ বিং পুয়ার হি ইজ অনেস্ট, আমার কাছে এই সেন্টেন্সটা আছে, এবার এখানে দুটো পার্ট আছে, ইনস্পাইট অফ বিং পুয়ার একটা পার্ট আর হিজ অনেস্ট একটা পার্ট। তো আমরা ইনস্পায়ার দিয়ে যদি কোথাও কোনো সেন্টেন্স শুরু হয় সেটাকে আমরা চেঞ্জ করবো এবং কি করবো সেটার পরিবর্তে আমরা দাও ইউজ করবো, দাও হিজ পুয়ার, দাও হিজ, তো ইনস্পায়ার অফ বিংটা টোটালি আমরা চেঞ্জ করে নিলাম। তো আর এখান থেকে আমরা হিজটাকে আনলাম, দাও হিজ পুয়ার হিজ অনেস্ট। সো ইনস্পাইট অফ বা ডেসপাইট কে দাও অল দাও দিয়ে আমরা চেঞ্জ করে দেবো এবং অ্যাডভার্ব ক্লজে পরিণত করতে পারবো। নেক্সট যে রুলটা, এটা খুব ইজি, রুল নাম্বার 4, টু, টু প্লাস টু এর পরিবর্তে কি থাকে সেন্টেন্সে যদি তোমাকে দেওয়া থাকে এরকম 2+2, সেটাকে সো প্লাস তো দ্যাট, দ্যাট তারপর টেন্স বুঝে ক্যান নট বা কুড নটের সাহায্যে তোমরা পরিবর্তন করতে পারবে। সো হি ইজ টু উইক টু ওয়াক, প্রথম ডাবল ও যেটার মধ্যে থাকবে, টু যেটা থাকবে সেটার পরিবর্তে তুমি কি করবে সো ইউজ করবে, ইজ সো উইক, তারপর একটা দ্যাট ইউজ করবে নিয়ম অনুসারে, দ্যাট হি ক্যান নট ওয়াক, দ্যাট হি ক্যান নট ওয়াক। সো এটা খুব ইজি। আমরা আজকের ক্লাসে রোল নাম্বার 7 পর্যন্ত আলোচনা করব। রুল নাম্বার 5 কি বলছে, উইদাউট প্লাস জিরান, উইদাউট প্লাস জিরান যদি থাকে, তোমাকে দেওয়া সেন্টেন্সে যদি উইদাউট প্লাস জিরান থাকে সেটাকে আমরা পরিবর্তন করব, তার পরিবর্তে আনলেস, তারপর কন্ডিশনাল ক্লজ যেটা আছে সেটাকে ইউজ করব। উইদাউট প্লাস জিরান নেগেটিভ কন্ডিশন বিকামস অ্যান আনলেস, বা ইফ ইউজ করতে পারো, নট ডট 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 তারপর হচ্ছে নট। এবারে এক্সাম্পল সাহায্যে বুঝবো এটা আমরা, উইদাউট ওয়ার্ক হার্ড ওয়ার্ক ইউ ক্যান নট সাকসিড। সো আমরা কি করবো, উইদাউটের পরিবর্তে আমরা আনলেস ইউজ করবো, আনলেস তারপর ইউ আনবো, আমরা সাবজেক্ট প্রোনাউন আমরা অলরেডি পেয়েছি, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট সাকসিড। সো আমরা বারংবার দেখছি যেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে সেটাকে কিন্তু আমরা পরিবর্তন করছি না, আমরা যে পার্টটা রয়েছে ডিপেন্ডেন্ট ক্লজ যেখানে কনজাংশন প্রথম দিকে আছে সেটাকে আমরা কিন্তু চেঞ্জ করছি। রুল নাম্বার 6 কি বলছে, রুল নাম্বার 6 বলছে পার্টিসিপল ফ্রেজ যদি থাকে বা টাইমের উল্লেখ থাকে সেটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইমে চেঞ্জ করা যায়। এ প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল ফ্রেজ শোয়িং টাইম ইজ এক্সপান্ডেড ইউজিং হোয়েন, অ্যাজ সুন অ্যাজ, আফটার। বলছে হিয়ারিং দ্য নিউজ শি ওয়েপ্ট, হিয়ারিং দ্য নিউজ শি ওয়েপ্ট। এবার প্রেজেন্ট বা পাস্ট পার্টিসিপল যে ফ্রেজটা রয়েছে সেটা যেটার মধ্যে তুমি টাইম দেখতে পাচ্ছ সেটাকে যখন তুমি এক্সপান্ড করবে তখন হোয়েন, অ্যাজ সুন অ্যাজ, আফটার ইউজ করতে পারো। তুমি হিয়ারিং দ্য নিউজ শি ওয়েপ্ট, ওয়েন, ওয়েন দিয়ে আমরা শুরু করলাম কারণ এটা একটা পার্টিসিপল। তো আমরা কি বলছি যে ওয়েন শি হার্ড দ্য নিউজ, শি আনলাম আমরা এখান থেকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থেকে, ওয়েন শি, হিয়ারিং থেকে আমরা হার্ড নিলাম। তো এরকম যদি আইএনজি ফর্ম প্রথমেই থাকে তো যেটাকে বলতে পারো তুমি পার্টিসিপল ফ্রেজ, সেটাকে চেঞ্জ করার সময় তুমি এইভাবেই করতে পারো, ওয়েন শি হার্ড দ্য নিউজ শি ওয়েপ্ট। সো পার্টিসিপল ফ্রেজকে ওয়েন, অ্যাজ সুন অ্যাজ, আফটার দ্বারা সবসময় অ্যাডভার্ব ক্লজে পরিণত করা যায়। রুল নাম্বার 7 কি বলছে,
অন বা অ্যাট প্লাস জিরান্ড যদি থাকে সেটাকে অ্যাডভার্ব ক্লজ অফ টাইম ইউজ করা যায়। অন অ্যাট প্লাস জিরান্ড ইজ এক্সপান্ডেড টু অ্যাজ সুন এজ প্লাস ক্লজ। অন হিয়ারিং দ্য নিউজ শি ফেইন্টেড। সো আমরা এই ক্ষেত্রে কি করব, অনের পরিবর্তে আমরা কি করবো, অ্যাজ সুন এজ, তারপর আমরা একটা প্রোনাউন আনবো যেটা অলরেডি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজে দেওয়া আছে। অ্যাজ সুন এজ শি হার্ড দ্য নিউজ শি ফেইন্টেড। সো অন অ্যাট প্লাস জিরান্ড অ্যাজ সুন এজ দ্বারা প্রকাশ করা যায়। সো আমাদের আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম, পরবর্তী ক্লাসে আমরা কথা বলবো আরো বিস্তারিত প্রত্যেকটা রুল নিয়ে। আমাদের কাছে অনেক কিছু আছে, এই যে পিডিএফটা সেটা তোমাদেরকে আরো অন্যান্য ভাবে দেওয়া হবে, তোমাদের যার যেটা ভালো লাগে সেটা থেকে পড়ে নিও। সো ক্লাসটা কিরকম লাগলো সেটা তোমরা জানাতে ভুলবে না। নেক্সট ক্লাস দেখা হচ্ছে, অ্যাপে, ওয়েবসাইটে, ড্রাইভে, সব জায়গায় সবকিছুর ব্যবস্থা আছে। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু নিচে পিন করে দেওয়া হচ্ছে, তোমরা এখনই জয়েন করে নাও, কারণ প্রতিদিন অনেক কিছু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করছি। সো সি ইউ দেয়ার। Till then, be happy and keep smiling.